আসসালামু আলাইকুম অ্যানাদার নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব টোন অফ স্টেটমেন্টের লাস্ট টপিক যেটা, হ্যাঁ, লাস্ট একটা টেবিল দেওয়া আছে, লাস্ট টেবিলটা আমি চলে আজকে আলোচনা করব। লাস্ট টেবিলে বলা হয়েছে যে আমরা একটু লাস্ট টেবিলটা পড়ে নিই। পেজ নাম্বার হচ্ছে 60, পেজ নাম্বার হচ্ছে 60, হ্যাঁ। তো লাস্ট পেজে আমাদের লাস্ট টপিকটাকে আমাকে বলা হয়েছে দা সিলেক্ট দ্য 5 পয়েন্টস দ্যাট ইউ হ্যাভ রিড ইন দ্য টেক্সট বুক। পাঁচটা কবিতা সিলেক্ট করতে বলা হয়েছে যেটা আমি টেক্সট বুক থেকে পড়েছি, আইদার বাংলা অথবা ইংলিশ টেক্সট বুক অফ ক্লাস 6 এর বই থেকে, ক্লাস 7 এর বই থেকে, ক্লাস 8 এর বই থেকে, ক্লাস 9 এর বই থেকে। হ্যাঁ, আমাকে এই কয়েকটা বই থেকে আমাকে কিছু কবিতা নিতে হবে। কবিতা নিয়ে আমার এই পয়েমটা বা এই পয়েম লিস্টটা আমাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। পয়েমগুলোর নাম বা কবিতাগুলোর নাম দিতে হবে, টোন অফ পয়েম দিতে হবে, কোটা ফ্রম দ্য পোয়েম, ঠিক আছে, এন্ড হচ্ছে ইউর এক্সপ্লেনেশন, ঠিক আছে, আমার বর্ণনাটা আমাকে দিতে হবে যে এই মানে কোটা পয়েম ফ্রম পোয়েম হচ্ছে এখানে কি বোঝাতে চেয়েছে সেটা, মানে আমাকে যেটাকে বলা হচ্ছে থিম আর কি। হ্যাঁ, থিমটা কি সেটাকে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমি হচ্ছিল গিয়ে ক্লাস 6, 7, 8 আমি এগুলা সবগুলা কবিতায় পড়েছি, যেহেতু আমাদের অফলাইনে ক্লাসগুলো হচ্ছে রেগুলার, তো ওদেরকে আমাকে পড়াইতে হয় বা ওদেরকে আমার বুঝাইতে হয়, সেই জন্য আমার সবগুলো কবিতাই পড়া আছে 6, 7, 8 এর। ঠিক আছে, তোমরা 9 এবছর নতুন, তোমাদের কাছে পুরাতন বইগুলো 6, 7, 8 এর বইগুলো নাও থাকতে পারে। তো তোমরা চাইলে কি করতে পারো, বাংলা যে কবিতাগুলো আছে, বাংলা যে কবিতাগুলো তোমরা পড়ে এসেছো, সেই কবিতাগুলো থেকে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখতে পারো। এন্ড হচ্ছে তোমরা আমার যে কবিতা আমি যেভাবে সাজিয়ে লিখেছি সেখান থেকে তোমরা হেল্প নিতে পারো, তোমাদের মতো করে দেখতে পারো। ঠিক আছে, তোমরা যদি চাও যে ওই কবিতাগুলা আমি ভিডিও বানাই, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তাহলে চলো আমরা একটু দেখে নেই যে কোন কোন কবিতাগুলো নিয়ে আলোচনা করব। সেই কবিতাগুলো আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল লিটল থিংস। লিটল থিংস হচ্ছে ক্লাস 6 এর একটা কবিতা। সেকেন্ড হচ্ছে গিয়ে ইফ, ক্লাস 7 এর একটা কবিতা। এন্ড থার্ড হচ্ছে গিয়ে থার্ড যেটা আছে সেটা হচ্ছে গিয়ে দ্য রোড নট টেকেন ইজি, ক্লাস 8 এর একটা কবিতা। ঠিক আছে, তারপর হচ্ছে হোপ, হোপ ক্লাস 9 এর একটা কবিতা। আরেকটা কবিতা আছে, যেহেতু আমাকে পাঁচটা বলা হয়েছে, সেই পাঁচটার মধ্যে এটা খুব কমন, ক্লাস 9 এ যারা পড়ে মোটামুটি কবিতাটার সাথে পরিচিত, ক্রসিং দ্য বার। ঠিক আছে, এই কবিতাটা। তাহলে আমরা আজকে এইগুলার মানে যে চারটা গ্রিডের মধ্যে বা টেবিলের মধ্যে যে বিষয়গুলোকে আলোচনা করতে বলা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু দেখো এবং চেষ্টা করবে, আমি অ্যাজ ইউজুয়াল যে কথাটা বলি যে কপি করা যাবে না, তোমরা তোমাদের মতো করে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, লিটল থিং, লিটল থিংটা নিয়ে যদি তুমি গুগলে সার্চ দাও তাহলে লিটল থিং কবিতাটা চলে আসবে। তুমি একবার পড়ে নিতে পারো, তারপর তুমি তোমার মতো করে টোন অফ পয়েমটা লিখতে পারো। বাট আমি আমার মতো করে লিখছি অ্যাপ্রিসিয়েশন ফর দ্য স্মল জয়স অ্যান্ড এক্সপিরিয়েন্স। ছোট ছোট বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েশন করা বা প্রশংসা করা। যেমন বাংলা একটা খুব খুব সুন্দর একটা কবিতা আছে, সেটা হচ্ছে বিন্দু বিন্দু কি ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠা মহাসাগর, সমুদ্র অতল, এরকম একটা কবিতা আছে। আই থিঙ্ক আমি ভুল বলছি, তারপরেও মোটামুটি সেম আর কি। ওকে, তাহলে এখানে বলতেছে কোটেশন বা থিম, যেটা থিমটা হচ্ছে যদি আমি একটু দেখি, দ্য টোন অফ দ্য পোয়েম লিটল থিংস ইজ টপিক্যালি জেন্টাল, রিফ্লেক্টিভ অ্যান্ড কমপ্লিটিভ. It evokes a sense of warmth, immediacy, inviting readers to slow down and appreciate the small details of life. ঠিক আছে, এখানে জীবনের ছোট ছোট বিষয়গুলোকে অ্যাপ্রিশিয়েট করার কথা বলা হয়েছে, প্রশংসা করার কথা বলা হয়েছে, এবং হচ্ছে কোথায় কি মিস্টেক হয়েছে বা কি হয়েছে এই জিনিসগুলোকে, ওই মানে ছোট ছোট ভুলগুলোকে শুধরে দেওয়ার কথা বলা হয়েছে। আমি আমার এক্সপ্লেনেশন যেটা, সেটা হচ্ছে দ্য টোন ফোস্টার্স, ফোস্টার্স মানে হচ্ছে লালন করা বা জাগায় তোলা, জেগিয়ে তোলা, এরকম কিছুকে। এ সেন্স অফ অ্যাপ্রিসিয়েশন ফর দ্য স্মল জয়স, ছোট ছোট খুশিগুলোকে প্রশংসা করা, মনে রাখা। এক্সপিরিয়েন্স দ্যাট অফেন গো আন্ডার নোটিস ইন দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ এভরিডে লাইফ। প্রতিদিনের হইচই যে বিষয়গুলো আছে এইগুলোকে আমাদেরকে মাথায় রেখে বা এইগুলোকে আমাকে দেখে তারপর আমাদের লাইফটাকে, যদি ভুল হয়ে যায় ভুলগুলোকে আমাকে সংশোধন করে হলা, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিজেদেরকে অ্যাপ্রিশিয়েট করার কথা বলা হয়েছে। ওকে, অ্যানাদার কবিতা বা পয়েম যেটা শেষে ইফ। ইফটা খুবই মজার একটা কবিতা, আমি পড়েছি এবং আমি চিন্তা করলাম যে হ্যাঁ খুব মজার, একদম মোটিভেশনাল একটা কবিতা। তো আমার কাছে মনে হচ্ছে আপলিফটিং অ্যান্ড মোটিভেশনাল। আপলিফটিং বলতে হচ্ছে গিয়ে নিজেকে নিজে মোটিভ করা, মোটিভেশনাল তো মোটিভেশনালি। তো এখানে রাইটার বুঝাইতে চাইছে, রাইটারের নাম দ্য টোন অফ দ্য পোয়েম ইফ by the Rudyard Kipling is the topically. Rudyard Kipling হচ্ছে কবিতার রাইটার, অথর, and characterized as the wise, instructive and inspirational. ঠিক আছে, মানে নিজেকে বুদ্ধিদীপ্ত করা এবং হচ্ছে নিজেকে মোটিভেট করার কথা বলা হয়েছে। It conveys a sense of guidance and encouragement of offering advice on how to
নেভিগেটেড লাইফস চ্যালেঞ্জ উইথ কোরেজ ইন্টিগ্রিটি এন্ড দ্য রেসিলিয়েন্স, সহনশীলতার সাথে কিভাবে এবং সাহসের সাথে কিভাবে জীবনের যত বিপদ আসে বা সমস্যাগুলো আছে এগুলাকে কিভাবে সলিউশন করা যায়, কিভাবে এগুলোকে পিছনে ফেলে সামনে আগানো যায়, এই বিষয়টা উনি এই কবিতাতে মোটিভ করার চেষ্টা করেছে আর কি। তাহলে আমার এক্সপিরিয়েন্সটা কি, the tone of authoritative yet empathic emanating to the imparted timeless wisdom and moral values of the readers, ঠিক আছে, মানে আমাদেরকে আসলে বলা হয়েছে যে আমরা আমাদের নিজস্ব লক্ষ্য, মানে আমি যেটা বুঝেছি যে আমাকে লক্ষ্যটাকে নির্ধারণ করে সেই অনুযায়ী কি করতে হবে, আমাকে চলতে হবে। encourages self reflection, নিজেকেই মোটিভ করতে হবে যাতে রিফ্লেক্টেড হই, and personal growth while emphasizing the importance of প্রিজার্ভেন্স হিউমিলিটি অ্যান্ড অনর, ঠিক আছে, এবং নিজের কাজের উপর নিজের কর্মের উপর নিজেকে গিয়ে সম্মান করতে হবে। আসলে আমরা যদি কোনো একটা কাজ করি এবং আমি যদি নিজেকে মোটিভ না করতে পারি যে আমার দ্বারা এই কাজটা হবে, তাহলে কখনো কি এটা আমার নিজেকে মোটিভ না করতে পারি যে আমার দ্বারা এই কাজটা হবে না, তাহলে আমি কখনোই কাজটা করতে পারবো না। তো আমাকে মোটিভ করতে হবে। রাইটার এখানে চেয়েছে যে তার মতো করে যাতে করে আমরা মানে নিজেদেরকে মোটিভ করি। ওকে, another poem, the road not taken, তো এটাতে বলা হয়েছে নস্টালজিয়া, কন্টেমপ্লেশন এন্ড রিজাইনিং, মানে কন্টেমপ্লেশন এন্ড রিজাইনিং বলতে হচ্ছে যে আমি কোন কাজটা করবো বা কোন পথটা চুজ করবো, রাইট অর রং, এই বিষয়টা নিয়ে রাইটার এটাকে মানে এক্সপ্লেইন করেছে, খুব সুন্দর ওয়েতে এক্সপ্লেইন করেছে। কবিতাটা আমি পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই কবিতাগুলো যদি একটু আগে পড়তাম, আমি যদি আমার বয়সে পড়তাম, মানে আমার বয়স বলতে তোমাদের বয়সে যদি পড়তাম, তাহলে আই থিঙ্ক আই উইল গেট বেটার থিংস ফ্রম মাই লাইফ। সো যাই হোক, যেটা হয়ে গেছে, তোমরা একটু কবিতাটা পড়ে দিবা, পড়লে আই থিঙ্ক বেটার কিছু জানতে পারবো, বেটার কিছু শিখতে পারবো আর কি। ঠিক আছে, আমার কাছে কবিতাটা খুবই ভালো লেগেছে। ক্লাস 8 এ খুব সুন্দর কিছু কবিতা দেওয়া আছে, যেহেতু সরকার চাচ্ছে আমাদেরকে কি করতে, মানে রাইটারদের সাথে পরিচিত করতে, ইন্টারন্যাশনালি রাইটারদের সাথে পরিচয় করতে। যাই হোক, আমি কিছু অবান্তর কথা বলে ফেলেছি। আচ্ছা, যাই হোক, the tone of the road not taken by Robert Frost is contemplate, reflect and somewhat melancholic. It conveys a sense of introspection, and as the speaker reflects on the pivotal moment in their life where they had to make a choice between two parts, মানে লাইফের দুইটা পার্টের মধ্যে কোন বিষয়টা আমাকে কি করতে হবে, আমাকে চয়েস করতে হবে, কোনটা ভালো কোনটা খারাপ, এই বিষয়গুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, জাস্টিফাই করতে হবে। ঠিক আছে, কোন জিনিসটা আমাকে প্রতিফলিত করবে, কোনটা আমাকে মানে ডিমোটিভেট করবে, সেই বিষয়গুলোকে আমাকে দেখতে হবে আর কি। তাহলে আমার যে মানে আমার এক্সপ্লেনেশন সেটা হচ্ছে গিয়ে there's also a sense of acceptance and resignations as the speaker acknowledges the inevitability, আচ্ছা এটা হচ্ছে গিয়ে নেসেসিটি দিতে পারে, প্রয়োজনীয়তা বুঝাইতে পারে, of the making choice and moving forward in life, মানে আমাকে কোন বিষয়গুলোকে আমাকে লাইফে চয়েস করতে হবে এবং কোন বিষয়গুলোকে নিয়ে আমাকে সারা জীবন সামনে আগায় যেতে হবে, এই বিষয়টা নিয়ে রাইটার হচ্ছে বোঝানোর চেষ্টা করেছে। ওকে, অ্যানাদার যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে হোপ, ক্লাস 9 এ। ঠিক আছে, এটা মাঝামাঝি একটা চ্যাপ্টারে আছে, আমি কবিতাগুলো পড়ে নিয়েছি আমার মতো করে। করেজ এন্ড রেসিলিয়েন্স, ঠিক আছে, করেজ হচ্ছে গিয়ে সাহস, এন্ড রেসিলিয়েন্স হচ্ছে সহনশীলতা, অনিবার্যতা, এরকম কিছুকে বোঝাচ্ছে। দ্য টোন অফ Emily Dickinson's poem Hope is characterized by the sense of resilience, perseverance and optimization despite adversity. It conveys a feeling of steadfastness and unwavering the hope in the face. Okay, there's a sense of quiet determination and strength in the tones. ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ডিটারমিনেট করছে এবং অনেক সাহসিকতার বিষয়গুলোকে এখানে বলা হয়েছে আর কি। ঠিক আছে, as the speaker portrays hope as a constant companion that endure even in the darkest moment. ঠিক আছে, তার অন্ধকারাচ্ছন্ন বা এই খারাপ সময়টাতে সে কিভাবে মানে তার আশাকে প্রভাবিত করবে বা আশাটা রাখবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। যে আমরা আসলে অনেক সময় আমাদের হোপ হারায় ফেলাই, আমরা গিয়ে টেন্সড হয়ে যাই, খারাপ সময়টাতে আমরা প্রচুর পরিমাণ টেন্সড হয়ে যাই যে হ্যাঁ কেন হইলো, কি জন্য হলো। আসলে অন্ধকার না আসলে তো আলো আসবে না। দ্যাটস দ্য রিজন গিয়ে রাইটার এখানে বুঝিয়েছে যে তোমার লাইফে যেমন আলো আছে বা তোমার লাইফে যেমন সবকিছু আছে, তার সাথে সাথে খারাপ বা নেগেটিভ বিষয়গুলো আসবে, যাতে করে তুমি আলোর প্রয়োজনীয়তা বুঝতে পারো বা ভালো জিনিসটা প্রয়োজনীয়তা বুঝতে পারো। ওকে, অ্যানাদার যে রয়েছে সেটা হচ্ছে গিয়ে
আমাদের সবারই পরিচিত, আমরা মোটামুটি এটা অলরেডি পড়ে ফেলেছি। ক্রসিং দ্য বার্ড, ক্রসিং দ্য বার্ড হচ্ছে হলো গিয়ে মৃত্যুর পরবর্তী জীবন বা মৃত্যুর পরবর্তী সময়টাকে আমরা সাধারণত যে পার করি, এটা ডেথ অ্যান্ড দ্য জার্নি, ডেথ অ্যান্ড দ্য জার্নি, মৃত্যুর সময়টা আর কি, মৃত্যুর সময় কবরস্থ করা বা আমরা যেটাই করি না কেন, আমাদের ধর্মে যেটাই থাকুক না, এই সময়টা আর কি, সময়টা নিয়ে বলা হয়েছে। তো এখানে বলছে ইন দ্য পোয়েম দ্য পোয়েট টক্স অ্যাবাউট ডেথ অ্যান্ড দ্য জার্নি ইনটু দ্য আফটার লাইফ, মানে মৃত্যুর পরবর্তী যে জার্নিটা হয়, আমরা বলি হচ্ছিল গিয়ে হেভেন বা হচ্ছিল গিয়ে কি বলে হেল, এই বিষয়টা আর কি কিভাবে ডিসাইড হয় বা কি হয় সেই বিষয়টা নিয়ে। হেয়ার হি ইউজ সিম্বল ফ্রম দ্য নেচার লাইক সানসেট, সে কিছু সিম্বল ইউজ করছে সানসেট, যেমন ইভিনিং স্টার, সে, টাইড, ফোম, টিউলাইট। তো এই বিষয়গুলো ছিল গিয়ে তাকে প্রচুর পরিমাণে আকৃষ্ট করছে যে এইগুলো ছেড়ে সে চলে যেতে হবে, এই বিষয়গুলো, এই সৌন্দর্য, এই নেচারে এত অ্যাপ্লাইং জিনিসগুলোকে সে ছাড়তে হবে। ইভেন বেল অ্যান্ড স্টার্ট টু দ্য এক্সপ্লেন দিস ফিলিংস অফ আইডিয়াস, তার ফিলিং গুলা সে এখানে এক্সপ্রেস করেছে, সে এখানে বর্ণনা করেছে যে সে মরে যাবে, লাইফ আফটার লাইফে চলে যাবে, কিন্তু তার এই জিনিসগুলা সে কি করবে, প্রচুর পরিমাণে মিস করতে পারবে, এই জিনিসগুলা সে দেখে গেছে, তাই না? তারপর হচ্ছে আমি যেটা আমার মতো করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে ক্রসিং বার ইজ এ পোয়েম অ্যাবাউট দ্য ইনএভিলিটি ইভিটেবিলিটি মানে হচ্ছে নেসেসিটি বা প্রয়োজনীয়তা, হ্যাঁ, অফ দ্য ডেথ অ্যান্ড দ্য ব্রিফ ইন দ্য পিস ট্রানজিশন টু দ্য আফটার লাইফ, মানে কিভাবে মানে মৃত্যুর যে প্রয়োজনীয়তা এবং সেটা আস্তে আস্তে কিভাবে ট্রান্সফার হয়, কিভাবে চেঞ্জ হয়ে যায় সেই বিষয়টা। ইট ইউজ সিম্পলি nautical imagination to convey a profound message about the cycle of life and the acceptance of morality, মানে এটা একটা মেসেজ ছিল যে আসলে মানুষকে জন্মালে মৃত্যু হবে বিষয়টা, এবং তারা কিভাবে পরবর্তী লাইফ, এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে, পরবর্তী লাইফ আছে, পরবর্তী লাইফটাকে আমাদেরকে পার করতে হবে, এই টোটাল বিষয়টাকে রাইটার ক্রসিং দ্য বার্ডের মাধ্যমে বোঝাতে চেয়েছে। তাহলে আরেকটা কয়েকটা বিষয় আমি একটু ইনফর্ম করি। আমাদের যে প্লে লিস্ট আছে, আমাদের ওয়াইস পয়েন্টের প্লে লিস্টে ক্লাস 9 এর একদম চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 5 পর্যন্ত, আপাতত মানে পুরো চ্যাপ্টার 1 থেকে একদম সম্পূর্ণ বই, সরি চ্যাপ্টার 13 পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আমাদের প্রিপেয়ার করা আছে। প্লে লিস্টটা তুমি দেখলে দেখবা যতগুলো যে গ্রিড আছে, মানে টেবিল আছে, যতগুলো কোশ্চেন অ্যান্সার আছে, যাবতীয় যা আছে সবকিছু আমাদের এইখানে অ্যান্সার দেওয়া আছে। হ্যাঁ, তোমরা চাইলে ওইখানগুলো একটু দেখে নিতে পারো। যারা চিন্তা করেছিল বা যারা ভাবতেছিল যে পরীক্ষা হবে না, পড়াশোনা করে কি হবে, তারা তো অনেকটা পিছিয়ে গেছে, কারণ আমাদের অফলাইনে অনেক স্টুডেন্ট এখন ভর্তি হচ্ছে যারা কিনা একদমই পড়াশোনা করে নাই, তাদেরকে নিয়ে আমরা একটা পুরা প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছি। কারণ হচ্ছে তারা পড়াশোনা করে নাই, এতদিন মনে করছে কোনো পরীক্ষা হবে না, তো তারা কি করতেছে, তারা আবার পড়াশোনা করতেছে। আগে হয়তো বা পুরাতন স্টুডেন্ট যারা পড়াশোনা করছে বা যারা অভিজ্ঞ মেন্টরদের সাথে যোগাযোগ করে ক্লাসগুলো কন্টিনিউ করেছে, তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। কিন্তু যারা নতুন আর কি, যারা নতুন বলতে হচ্ছে পড়াশোনা করে নাই, পরীক্ষা হবে না, দ্যাটস দ্য রিজন হচ্ছে তারা বলতেছে যে পড়াশোনা মানে করে নাই, বা এখন তারা আসতেছে যে স্যার পড়াইতে হবে বা প্রবলেমগুলো সলভ করতে হবে। তো যারা হচ্ছে আমাদের সাথে অফলাইনে কানেক্টেড হতে পারছে না, তারা আমাদের এই প্লে লিস্ট দেখে কিন্তু ভিডিওগুলা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রবলেমগুলো সলিউশন পেয়ে যাবে, এবং ওইখান থেকে নিজের মতো করে কোশ্চেনগুলো অ্যান্সার বা টেবিলগুলো অ্যান্সার করতে পারবে। অ্যানাদার থিং সেটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন টিচারদের সাথে, বিভিন্ন কলেজে বা বিভিন্ন স্কুলের টিচারদের সাথে, প্রিন্সিপালদের সাথে কথা বলে একটা আইডিয়া নিয়েছি যে কিভাবে কোশ্চেন হতে পারে বা বোর্ড তাদেরকে কি ইনস্ট্রাকশন দিয়েছে সেই বিষয়টা নিয়ে একটা আইডিয়া জেনারেট করেছি। এবং আমরা এই মাসের 8 তারিখ, দ্যাট মিনস মের 8 তারিখ থেকে আমরা ডেমো এক্সাম নেওয়া স্টার্ট করছি। তো এটা সবার জন্য ফ্রি, এনি অফ কস্ট, যে কেউ চাইলে আমাদের এই ডেমো এক্সামে অংশগ্রহণ করতে পারবে। এবং হচ্ছে আমরা চেষ্টা করব যে তোমাদের যে পরীক্ষা হবে, যা বোর্ড ইনস্ট্রাকশনের যে পরীক্ষাটা হবে, অনেকে স্কুলে দেখলাম 22 তারিখ বা 25 তারিখে এক্সাম দিয়ে দিয়েছে, আমাদের অফলাইনে যারা স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে শোনা। তো তোমরা আমরা কি করবো, ওই জায়গার মানে ওই অনুসারে কোশ্চেন গুলা অনুসারে আমরা একটা ডেমো পরীক্ষা নিব আর কি। যতগুলো পরীক্ষা হবে সবগুলো পরীক্ষায় আমরা ডেমো পরীক্ষা নিব। আমাদের পরীক্ষার ডেট হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার। তোমরা চাইলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো এনি অফ কস্ট। এন্ড সেকেন্ড থিং ইজ, তোমরা যারা আমাদের এরিয়ার বাইরে আছো তাদের হয়তো বা কোশ্চেন থাকতে পারে যে স্যার সবাই পরীক্ষা দেবে, আমরা কিভাবে কি করব। তোমরা হচ্ছে আমাদের এই যে স্ক্রিনে দেখা নাম্বারে নক করতে পারো, যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিতে পারি, বা আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে অ্যাড করে দিতে পারি, অথবা তোমাদেরকে আমরা মেইল করে দিব আমাদের কোশ্চেনগুলো পিডিএফ, যেখানে থেকে তোমরা কি করবা, অ্যান্সার করবা
একটা কোশ্চেনের অ্যান্সার করে আমাকে অ্যান্সার রিপ্লাই দিবা, বা যে কোনো সাবজেক্টের অ্যান্সার রিপ্লাই দিবা, স্যাররা খাতা দেখে তোমাকে পাঠাবে, দেন পরবর্তী কোশ্চেন পাঠাবে, এভাবে করে পাঠাবে। তুমি পরীক্ষা সবগুলো কোশ্চেন পেয়ে যাবা, হচ্ছে অ্যান্সার করবে না, তাহলে কিন্তু আমরা এইভাবে দিব না। আমরা হচ্ছে একটা পরীক্ষা দিবে, তারপরে হচ্ছে যে অ্যান্সার আসবে, আবার একটা পরীক্ষা কোশ্চেন পাঠাবো, আবার ওইটা পরীক্ষা দিবে আর কি। এভাবে করে আমরা আমাদের পরীক্ষার কার্যক্রমগুলো স্টার্ট করছি। তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফ্রি অফ কস্টে এই পরীক্ষাগুলো দিতে পারো, যাতে করে তোমাদের যে পরীক্ষা আসতেছে, সামনে যে পরীক্ষা আসতেছে, সেই পরীক্ষা একটা স্বস্তি থাকবে তোমাদের মধ্যে, যে না মোটামুটি আমি কিছুটা জানি। আমরা বলছি না যে আমরা 100% আমাদের কোশ্চেন কমন পড়বে বা আমাদের মতো করে কোশ্চেন বানাবে, আমরা বলছি যে 40 থেকে 30% বা 30 থেকে 40% বা 50% কোশ্চেন এই রিলেটেড হতে পারে। টিচারদের সাথে, প্রিন্সিপালদের সাথে কথা বলে, হেডমাস্টারদের সাথে কথা বলে আমরা যতটুকু গেজ করতে পারছি, ঠিক আছে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, পড়াশোনা করো, কারণ সামনে পরীক্ষা চলে আসছে, পরীক্ষা ভালো কিছু করতে হবে। এবং এইটা কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই সরকারের ইয়াতে লিপিবদ্ধ থাকবে যে তোমরা কিরকম রেজাল্ট করছো। তো একটু সিরিয়াসলি একটু পড়াশোনার চেষ্টা করো, কারণ ক্লাস 9 সামনে বছর ক্লাস 10 উঠবা, তোমাদের এই রেজাল্ট সামনে বছর রেজাল্টের সাথে হয়তো বা একত্রিত করে তোমাদের একটা মার্কশিট তৈরি করে দিতে পারে, যেটা তোমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, যেটা তোমাদের জন্য অনেক দুঃখের কারণ হয়ে যেতে পারে। সো আজকে আমরা ভিডিও কমপ্লিট করছি, ভিডিও শেষ করছি, চ্যাপ্টার 4 শেষ, আমাদের সিরিয়াল নাম্বার 4 শেষ, আমরা 5 স্টার্ট করে দিয়েছি, 5 এর ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে, এবং যাতে আমি সুস্থ থাকি এবং ভিডিওগুলো প্রপারলি বানাইতে পারি।